এখন আমি আলোচনা করব অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনের টাস্ক 2 অ্যানালাইজ অ্যান্ড আর্গুমেন্ট নিয়ে। অ্যানালাইজিং অ্যান্ড আর্গুমেন্ট সেকশনে আমাদের কোশ্চেনে একটা শর্ট প্যাসেজ দেওয়া থাকবে, যেটাকে আমরা বলি আর্গুমেন্ট। আমাদের এই শর্ট প্যাসেজের ক্রিটিক হিসেবে একটা ক্রিটিক লিখতে হবে, অর্থাৎ সেটা লজিক্যাল ফ্লজ আমাদের তুলে ধরতে হবে, সেটা ফলসগুলো বের করতে হবে, এবং সাথে সাথে এই শর্ট প্যাসেজটাকে বা এই আর্গুমেন্টটাকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারবো সেটাও বলতে হবে। তো আমাদের অ্যানালাইজিং অ্যান আর্গুমেন্ট বা আর্গুমেন্ট টাস্কে তিনটা এই তিনটা কাজ যদি আমরা খুব ভালোভাবে করতে পারি, তাহলে আমি বলবো যে আমাদের যে কোনো টাইপের আর্গুমেন্ট টাস্কই আমাদের স্কোর ভালো আসবে। আমাদের প্রথমে যেটা করতে হবে যে অ্যানালাইজ দ্য লাইন অফ রিজনিং ইন দ্য আর্গুমেন্ট। আর্গুমেন্টে যে লাইন অফ রিজনিং আছে সেটা অ্যানালাইজ করতে হবে, এবং সেটা অলওয়েজ ভুল থাকবে, উইচ উইল অলওয়েজ বি ফল্টি। সেই ভুলগুলো আমাদের বের করতে হবে। দেন এক্সপ্লেইন দ্য লজিক্যাল ফ্লজ অ্যান্ড রিজনিং আন্ডারলাইং দ্য আর্গুমেন্ট। এই আর্গুমেন্টে যেসব লজিক্যাল ফ্লজ আছে সেগুলো আমাদের তুলে ধরতে হবে, এবং ফাইনালি আমাদের বলতে হবে যে আর্গুমেন্টটাকে কিভাবে আমরা মোর লজিক্যাল এবং অ্যাকসেপ্টেবল করতে পারি। আমরা যদি কোনোভাবে যেই আর্গুমেন্ট দেওয়া আছে সেটাকে অ্যানালাইজ না করে অন্য কোনো আর্গুমেন্টের দিকে অ্যানালাইজ করে ফেলি, তাহলে আমরা 0 পাবো। তবে আমি একটু এনশিওর করতে পারি যে আমাদের অন্তত এই টিউটোরিয়াল ভিডিও দেখার পর কেউ ভুল আর্গুমেন্ট অ্যানালাইজ করবে না এবং 0 পাবে না। স্যাম্পল কোশ্চেন আমরা দেখতে পারি যে একটা শর্ট প্যাসেজ দেওয়া আর্গুমেন্ট হিসেবে সেটাকে আমাদের অ্যানালাইজ করতে বলা হয়েছে। আমাদের প্যাসেজটা কি, যে ইন সার্ভিস মেসন সিটি residents rank water sports, swimming, boating and fishing among their favorite recreational activities. The Mason River flowing through the city is rarely used for these pursuits. However, and the City Park Department devotes little of its budget to maintaining riverside recreational facilities. তো প্রথমে বলা হয়েছে যে মেসন সিটিতে যে রেসিডেন্ট র্যাঙ্ক ওয়াটার স্পোর্টস আছে, সুইমিং, বোটিং, ফিশিং, এগুলা ফেভারিট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিসের মধ্যে আছে মানুষের। কিন্তু মেসন রিভার যেটা সিটির মাঝখান দিয়ে যাচ্ছে সেটা এই ধরনের খেলাধুলা কম হয়, এবং আমাদের সিটি পার্ক ডিপার্টমেন্ট বাজেটও কম রাখছে। For years there have been complaints from residents about the quality of the river's water and the river's smell. In response, the state has recently announced plans to clean up Mason River. Use of the river for water sports is therefore sure to increase. The city government should, for that reason, devote more money in this year's budget to riverside recreation facilities. তো বলা হচ্ছে যে এখন এই যে রেসিডেন্টস আছে মেসন সিটি, তারা অনেক সময় কমপ্লেন করতো যে তাদের যে নদী আছে সেই নদীর পানি থেকে গন্ধ বেরোচ্ছে, এবং এর রেসপন্সে স্টেট এই পানিটা ক্লিয়ার করে দিয়েছে। এখন বলা হচ্ছে যেহেতু ওয়াটারটা ক্লিয়ার হয়েছে নদী, সেহেতু সেখানে রিক্রিয়েশনাল স্পোর্টস অনেক বেশি হবে, এবং সেই কারণে এবার রিক্রিয়েশনাল স্পোর্টসের বাজেট বেশি করা হচ্ছে। এই আর্গুমেন্টটা দিয়ে লেখা আছে যে রাইট এ রেসপন্স ইন হুইচ ইউ এক্সামাইন দ্য আনস্টেটেড অ্যাজাম্পশনস অফ দ্য আর্গুমেন্ট অ্যাবভ. Be sure to explain how the argument depends on the assumptions and what the implications are if the assumptions prove unwarranted. বলা আছে যে আমাদের যা অ্যাবভ আর্গুমেন্ট আছে দেখা হচ্ছে সেটা অনেক অ্যাজাম্পশনসের উপর ডিপেন্ড করে, এবং সেসব অ্যাজাম্পশন যদি ভুল হয় তাহলে কি হবে সেটাও ডিসকাস করতে বলা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের একটা স্যাম্পল আর্গুমেন্ট কোশ্চেন। ইস্যুর মতো আর্গুমেন্ট কোশ্চেনের যত টপিক আছে সব কিছু একটা লিস্ট ইটিএস আমাদের দিয়ে দিয়েছে এই লিঙ্ক। আমরা এই লিঙ্কে গেলে সবগুলো আর্গুমেন্ট টপিকের উপর একবার চোখ বুলাতে পারবো। আর্গুমেন্ট টাস্কে আমাদের একটা আর্গুমেন্ট দেওয়ার পর মোট 8 ভাবে কোশ্চেন লিখতে পারে। যেমন রাইট এ রেসপন্স ইন হুইচ ইউ ডিসকাস what specific evidence is needed to evaluate the argument and explains how the evidence would weaken or strengthen the argument. বা আরেকটা আমরা দেখতে পাই যে write a response in which you discuss one or more alternative explanations that could rival the proposed explanation and explain how your explanations can plausibly account for the facts presented in the argument. তো এই 8 ভাবে যেভাবে কোশ্চেন করুক না কেন, আমরা যদি এই 3টা কাজ করতে পারি ভালো মতন, তাহলে আমাদের স্কোর অলওয়েজ ভালো আসবে। আচ্ছা, তো আর্গুমেন্টে আমাদের ব্রেনস্টর্মিং আছে, সেখানে আমরা কি করবো, একটা টি ডায়াগ্রাম আঁকবো।
সেই টি ডায়াগ্রামটা আগের মতো হবে না, সেখানে এটা ইস্যু ঠিক অন্যরকম হবে। এখানে আমরা কি করব যে প্রথমে টি ডায়াগ্রামে কনক্লুশনটা লিখবো সবার উপরে। কনক্লুশন হচ্ছে যেমন ফাইনাল লাইনটা, যেমন আমাদের মেসন রিভার নিয়ে যেটা লেখা আছে এখানে কনক্লুশন হচ্ছে এই লাইনটা, যে দ্য সিটি গভর্নমেন্ট শুড ফর দ্যাট রিজন ডিভোট মোর মানি ইন দিস ইয়ার্স বাজেট টু রিভারসাইড রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস। তারপর আমি লিখবো এই কনক্লুশনকে সাপোর্ট করার জন্য আমাদের আর্গুমেন্টে কি কি লাইন আছে, যেমন প্রিমাইস 1, প্রিমাইস 2, এভাবে 4-5টা প্রিমাইস থাকবে। অতঃপর আমরা এই 4-5টা প্রিমাইজের একটা একটা করে এরর এর ডান পাশে লিখতে থাকবো। এটাই হচ্ছে আমাদের ব্রেনস্টর্মিং। এটা একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাই, যেমন দ্য টাউন অফ আরকানা শুড institute an 11 p.m. curfew for teenagers to curb crime and improve academic performance। বলতেছে যে টাউন অফ আরাকানায় 11টায় কারফিউ দিয়ে দেওয়া হচ্ছে টিনেজার্সদের জন্য, তাহলে আমাদের ক্রাইম কমবে এবং একাডেমিক পারফরমেন্স ভালো হবে। Many crimes are being committed by young people after dark, and a curfew would both make such crimes impossible and provide an extra legal offense with which to charge those who do break the law. Furthermore, many young people study less than 1 hour per night, and 11 p.m. curfew would improve students' grades. এই ক্ষেত্রে আমরা যেটা পড়তে পারছি যে a 11 p.m. curfew of teens will decrease crime, improve academics। এটাই আমাদের কনক্লুশন এখানে বলা হচ্ছে। এবং এটার সাপোর্টে কি কি বলা হচ্ছে যে ক্রাইমস আফটার ডার্ক, ডার্কের পর ক্রাইম করে। তা আমরা সাথে আমাদের সন্দেহগুলো লিখে রাখবো। সেম এস 11 p.m, 11 p.m কি ডার্ক? তারপর লেখা আছে কারফিউ ইম্পসিবল টু কমিট ক্রাইমস, কিন্তু এটা বলার পর আবার বলছে যে এক্সট্রা লিগাল অফেন্স চার্জ করা হবে যারা ক্রাইম করবে। যদি ইম্পসিবলই হয় তাহলে এক্সট্রা চার্জ বা ক্রাইম করার প্রশ্নই বা কোথা থেকে আসলো। আরেকটা হচ্ছে টিন স্টাডি লেস দেন 1 hour, দে আর গোয়িং টু স্টার্ট স্টাডিং অ্যাট 11 নাও, মানে 1 ঘন্টার কম পড়াশোনা করবে, তো তারা কি 11টা থেকে পড়াশোনা শুরু করবে? এগুলো সবই ভ্যালিড কোশ্চেন। এখন আমরা দেখব যে আর্গুমেন্ট টাস্কে সবসময় কিছু ফ্ল থাকে, কিছু কমন ফ্ল থাকে, যেগুলোকে আমরা যে কোনো আর্গুমেন্টই খুঁজে বের করার চেষ্টা করব। ধরেন মোট 8 থেকে 10টা টাইপের ফ্লজ আছে, যেগুলো আমরা চাইলেই প্রায় প্রতিটা আর্গুমেন্টই এর 3 থেকে 4টা বা এর চেয়েও বেশি আমরা বের করতে পারবো। সেগুলি আমাদের মূল এক্সামে লিখতে হবে। যেমন প্রথম টাইপের ফ্ল হচ্ছে আনজাস্টিফাইড অ্যাসাম্পশনস। এর মানে হচ্ছে এমন কিছু অ্যাজিউম করা যেটা জাস্টিফাইড না। যেমন আমাদের এখানে একটা এক্সাম্পল কোশ্চেন দেওয়া, দ্য আরবান অ্যাপার্টমেন্ট টাওয়ার্স কমপ্লেক্স হ্যাজ সিন এ নাম্বার অফ পুলিশ ভিজিটস টু দ্য প্রপার্টি রিসেন্টলি, resulting in the police breaking up loud parties held by young residents and attended by other young people। বলতেছে যে আরবান অ্যাপার্টমেন্ট টাওয়ার একটা সোসাইটি বা অ্যাপার্টমেন্ট টাওয়ার আছে যেখানে পুলিশে অনেক ভিজিট হয়েছে ইয়াং পিপলদের লাউড পার্টির জন্য। These police visits and the reputation for loud parties are hurting urban apartment towers' reputation and ability to attract new residents। এই পুলিশ ভিজিটের কারণে আরবান অ্যাপার্টমেন্ট টাওয়ারের রেপুটেশন খারাপ হচ্ছে এবং তারা নতুন রেসিডেন্ট পাচ্ছে না। To reduce the number of police visits and improve profitability, Urban Apartment Towers plans to advertise its vacant apartments in a local publication for people aged 50 and up। এটা হচ্ছে আমাদের কনক্লুশন, যে আরবান অ্যাপার্টমেন্ট টাওয়ারের লোকরা অ্যাডভার্টাইজ করতেছে যে 50 অথবা বেশি বয়সের লোকরা যেন ওদের এখানে রেন্ট নেয়। এখানে একটা আনজাস্টিফাইড অ্যাসাম্পশন আছে, সেটা হচ্ছে যে 50 people aged 50 and up are less likely to attract police visits or attend loud parties। এটা বলা হচ্ছে, কিন্তু এই অ্যাসাম্পশনটা কি জাস্টিফাইড? যেমন পিপল এজ 50 and up, তারা এমন তো হতে পারে যে তারা পুলিশ ভিজিট বাড়াচ্ছে না, কিন্তু তারা হয়তো হেলথ ইন্সপেক্টরের ভিজিট বাড়ায় দিচ্ছে। এমন হতে পারে যে 50 বয়সের যারা বেশি তারা রিটায়ারমেন্টে চলে গেছে, তাদের কোনো কাজ নেই, তারাও নতুন নতুন পার্টি করা শুরু করছে, তারা আসলে হয়তো পার্টি আরো বেড়েও যেতে পারে। সুতরাং এই যে অ্যাজাম্পশনটা করা আছে এটার সাপেক্ষে কোনো লজিক এখানে ভালো মতন বলা হয়নি, সুতরাং আমাদের এই পয়েন্টটা ধরতে হবে। আরেকটা হচ্ছে স্কিল অ্যান্ড উইল প্রবলেম। যেমন স্কিল অ্যান্ড উইল প্রবলেম হচ্ছে যে এভরিওয়ান শুড এক্সারসাইজ 2 hours a day। এই লাইনটার সমস্যা হচ্ছে যে সবার 2 hours a day এক্সারসাইজ করার ইচ্ছা থাকবে এমন কোনো কথা নেই, বা কারো যদি এক্সারসাইজ করার ইচ্ছা থাকেও সে যে 2 ঘন্টা এক্সারসাইজ করতে পারবে এমন কিন্তু পসিবল না। আমাদের যে কাউকে ধরে একদিনে 2 ঘন্টা এক্সারসাইজ করতে বলা হলে আমরা
হয়তো করতে চাবো না। সো এখানে আমাদের উইলে প্রবলেম আছে অথবা স্কিলেও প্রবলেম আছে। আরেকটা হচ্ছে চিলড্রেন শুড বি অফার্ড গ্রিন ভেজিটেবলস 3 times a day। চিলড্রেনের গ্রিন ভেজিটেবল দিনে 3 বার খাওয়ার এবিলিটি আছে, অর্থাৎ তার স্কিলে প্রবলেম নেই, কিন্তু তার উইলে প্রবলেম আছে। একটা চিলড্রেন বা সব চিলড্রেনই কি গ্রিন ভেজিটেবল খেতে চাবে দিনে 3 বার? মোটেও না। তো আমাদের আগের যে আর্গুমেন্ট আছে সেখানে স্কিল এবং উইল প্রবলেম কি, যে পিপল ইজ 50 and up এমন হতে পারে যে তারা ফিক্সড ইনকামে আছে এবং তারা আরবান অ্যাপার্টমেন্ট যে টাওয়ার আছে সেটার কস্ট বিয়ার করতে পারতেছে না। সুতরাং পিপল ইজ 50 and up অ্যাড দিলি যে আরবান অ্যাপার্টমেন্ট টাওয়ারের প্রবলেম সলভ তা না। এমন হতে পারে যে কোনো 50+ এজের লোক ওদের এখানে রেন্টই করতে পারতেছে না, কারণ তারা এই অ্যাপার্টমেন্ট এফোর্ড করতে পারবে না। আরেকটা ফ্ল হচ্ছে এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ। এই ফ্লটা ধরা খুবই ইজিয়ার। যখনই আমরা দেখব যে কোনো ওয়ার্ডস আছে যেরকম অনলি, নেভার, অলওয়েজ, ক্যান নট, সার্টেইনলি, এই ধরনের কিছু এক্সট্রিম ওয়ার্ড আছে, এগুলো ইউজ করা হচ্ছে, তখন আমরা বুঝবো যে এই লাইনটা হচ্ছে এক্সট্রিম, এবং তখন আমরা মানে একটা কিছু সবার জন্য ইমপ্লাই করার চেষ্টা করা হচ্ছে, তখন আমরা এটা প্রোটেস্ট করব এবং এটা লজিক্যাল ফলসিপে তুলে ধরবো। যেমন people who jog more than 10 miles per week have a lower incidence of heart disease than people who exercise the same amount on stationary bicycles. Therefore, jogging is the best method of exercise for reducing heart disease. ওকে, এখানে বলা আছে যে জগিং ইজ দ্য বেস্ট মেথড অফ এক্সারসাইজ ফর রিডিউসিং। বেস্ট মেথড, এই কথাটা এক্সট্রিম হয়ে গেছে, কেননা জগিং কি বেস্ট মেথড? জগিং এখানে বলা হয়েছে যে বাইসাইকেল চালানো হচ্ছে বেটার, কিন্তু তার মানে কি তার মানে কি দৌড়ানোর চেয়ে জগিং বেটার, বা তার মানে কি যে হেলদি ডায়েটের চেয়ে জগিং বেটার? সেটা কিন্তু এখানে আমাদের বলা নাই। সুতরাং এইখানে এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। আরেকটা হচ্ছে প্রেডিক্টিং ফিউচার। প্রেডিক্টিং ফিউচার হচ্ছে কখনো কখনো আমাদের আর্গুমেন্টে ফিউচারকে প্রেডিক্ট করতে হয়, তখন আমরা আর্গুমেন্টে সেটাকে ফ্ল হিসেবে তুলে ধরবো। ফিউচারকে প্রেডিক্ট করার ফ্লটা হচ্ছে যে ফিউচার আসলে পয়েন্ট অফ আনসার্টিনিটি, ওইটা আমরা সার্টেনলি বলতে পারবো না। অ্যানাদার থিং ইজ যে যখনই কোনো কিছু প্রেডিক্ট করা হবে আমরা চেষ্টা করব যে এমন একটা ওয়ে বলার যে ওই প্রেডিকশনটা ভুল সেটা ধরাই দিব আর কি, তাহলেও আমাদের একটা ফ্ল হিসেবে দেখতে পারবো। যেমন বলা আছে যে দ্য পুলিশ, একটা আর্গুমেন্ট দেয় যে দ্য পুলিশ চিফ ইন র্যান সিটি, এ মেজর আরবান মেট্রোপলিস, হ্যাজ প্রপোজড কাটিং ডাউন অন স্পিডিং বাই ডাবলিং দ্য ফাইন্স লেভিড অন দোজ হু আর কট। বলা হচ্ছে যারা ধরা খাবে গাড়িতে বেশি স্পিড দেওয়ার জন্য তাদের ফাইন ডাবল করে দিতে। স্পিডিং হ্যাজ বিন এ মেজর প্রবলেম ইন র্যান সিটি ওয়ার ওভার 5000 টিকেটস আর ইস্যুড ইচ মান্থ। বলা হচ্ছে স্পিডিং একটা খুব মেজর ইস্যু ওই সিটিতে। অফ দোজ হু আর ইস্যুড টিকেটস ওয়ার 95% মেড ইন দ্য ফাইন্স, while less than 1% contest the charges in court, thus indicating the offender's admission of guilt. সুতরাং দেখা যাচ্ছে যে যারাই টিকিট পায় তাদের 95%ই ফাইন দিয়ে দেয়। ডাবলিং দ্য ফাইন্স ফর স্পিডিং উইল সাবস্টেন্সিয়ালি রিডিউস দ্য স্পিডিং ইন সিটি। এটা হচ্ছে আমাদের কনক্লুশন, যে আমাদের ফাইন যদি ডাবল করে দিই তাহলে স্পিডিংয়ের পরিমাণ কমে যাবে। কিন্তু এখানে একটা ভুল আছে, প্রেডিক্ট করা হয়েছে যে ফাইন ডাবল করলেই আমাদের সিটির স্পিডিং কমে যাবে, কিন্তু আসলে কি তাই? উইল ডাবলিং দ্য ফাইন্স উইল রিডিউস স্পিডিং ফর শিওর, আমরা কি শিওরলি বলতে পারি? এমনও তো হতে পারে যে এখন ফাইন হচ্ছে $5, ডাবল করে দিয়ে সেটা হলো $10, এখন $5ও গায়ে লাগবে না, $10ও গায়ে লাগবে না, তো এতেও হয়তো আমাদের ফাইন স্পিডিং তেমন রিডিউস হবেই না। আবার এমন হতে পারে যে আমাদের ফাইন ডাবল করা হয়েছে, এর ফলে মানে কোর্টে টাকা দেওয়া বা ফাইনটা দেওয়ার লোকের সংখ্যা কমে গেছে, হয়তো অনেকে আছে তখন ধান্দাবাজি করে কিভাবে ফাইনটা না দেওয়া যায় সে ওয়েতে কাজ করার চেষ্টা করবে। সুতরাং ফাইন ডাবল করলে যে স্পিডিং রিডিউস হবে সেটা আমরা শিওরলি বলতে পারছি না। সুতরাং এখন পর্যন্ত আমরা মোট 4 ধরনের এরর দেখলাম: প্রেডিক্টিং দ্য ফিউচার, এক্সট্রিম ল্যাঙ্গুয়েজ, স্কিল অ্যান্ড উইল প্রবলেম এবং আনজাস্টিফাইড অ্যাসাম্পশনস। এরপর আছে হোয়াট ইজ রাইটার্স মোটিভেশন। আমাদের যে আর্গুমেন্টটা লিখতেছে তার মোটিভেশনটা কি? অনেক সময় আছে যে আমাদের কোম্পানি অ্যানাউন্সমেন্ট দেয়, অ্যাডভার্টাইজমেন্ট দেয়, পলিটিক্যাল এজেন্ডা দেয়, তখন পলিটিক্যাল এজেন্ডা হলে আমরা বলবো যে এটা পলিটিক্যাল যে লিডার আছে তার নেক্সট ইলেকশনে
ভোট পাওয়ার জন্য সে হয়তো কোনো ডাটা ম্যানিপুলেশন করে থাকতে পারে, আবার বলতে পারি যে অ্যাডভার্টাইজমেন্ট দিলে আমরা অলওয়েজ ভালো কথা বলার চেষ্টা করব। সুতরাং আমাদের এভাবে রাইটারের মোটিভেশন নিয়ে প্রশ্ন তুলতে হবে। যেমন আমাদের আগেরটায় আমরা প্রশ্ন তুলতে পারি যে র্যান সিটি পুলিশ ডিপার্টমেন্টের যে লোক আছে তার মোটিভেশনটা কি, সে কি ফাইন ডাবল করে চাচ্ছে যে তার ডিপার্টমেন্টে বেশি টাকা আসুক? হোয়াট ইজ দ্য মোটিভেশন অফ দ্য পুলিশ চিফ ইন র্যান সিটি? সুতরাং আমাদের এভাবে ফ্লস বের করতে হবে। আরেকটা হচ্ছে ট্রাবলড অ্যানালজি। কখনো কখনো আমাদের দেখা যায় যে আমরা দুইটা জিনিসের মধ্যে তুলনা করি, সেই তুলনায় যদি কোনো গলত থাকে তাহলে আমরা একে বলবো ট্রাবলড অ্যানালজি। যেমন এখানে একটা আর্গুমেন্টে বলা আছে যে বাউরিজ ইউনিভার্সিটি একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন যেটা লং হিস্ট্রি অফ এডুকেশন আছে এবং ন্যাশনাল লিডার্স আছে, তারা একটা জিনিস করে সফলতা লাভ করে, সেইটা রেফারেন্স দিয়ে বলা হয় যে লোকাল সিটি কলেজ যেটা আছে সেটাও যদি একই পাতা অবলম্বন করে তাহলে সফল হবে। কিন্তু এটা তো একটা ভুল অ্যানালজি বা ভুল একটা অ্যাজাম্পশন। কেননা বাউব্রিজ ইউনিভার্সিটি হচ্ছে একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন যেটা লং হিস্ট্রি অফ এডুকেশন গ্রেড স্কলার্স আছে। সুতরাং এইটা হচ্ছে এক ধরনের ইউনিভার্সিটি। লোকাল সিটি কলেজ যেটা হচ্ছে নর্মাল টিউশন ফ্রি একটা ইউনিভার্সিটি, সেটা এক ধরনের ইউনিভার্সিটি। আমরা বলতে পারি না যেটা বাউব্রিজ ইউনিভার্সিটিতে ভালোভাবে কাজ করেছে সেটা লোকাল সিটি কলেজেও করবে। সুতরাং এখানে যদি আমরা এইটাকে বেসিস ধরে আগাই তাহলে এটা ভুল হবে। সুতরাং আর্গুমেন্ট এই ফ্লোটা আমরা ধরবো। The analogy between the two colleges where both can be very different. It's a trouble analogy. Another is short term and long term. If something is good, কোনো কিছু যদি শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য ভালো হয় সেটা যে লং পিরিয়ড অফ টাইমের জন্য ভালো হবে সেটা কিন্তু বলা যায় না, এবং এটাও একটা খুব কমন ফ্ল যেটা আমরা বিভিন্ন জায়গায় খুঁজে পাবো। যেমন বাউব্রিজ ইউনিভার্সিটির যে ইস্যু আর্গুমেন্ট দেওয়া আছে সেখানে বলা হচ্ছে যে না, এখন এখানে আমরা যেটা করতে পারি যে বাউব্রিজ ইউনিভার্সিটির আর্গুমেন্ট দেওয়া আছে সেটা যদি আমরা দেখি যে শর্ট টার্ম বা লং টার্ম কি বলবো, তাহলে দেখা যাবে যে এখানে বলা আছে যে 5 বছর আগে একটা লার্নিং প্রোগ্রাম দেওয়া হয়েছে যেটা বাউব্রিজে কাজ করেছে। সেটা 5 বছরে কাজ করেছে, কিন্তু সেটা যে 10 বছর পরেও কাজ করবে সেটা কি আমরা ঠিক মতো বলতে পারবো? কখনোই না। এবং 5 বছরেরটাকে বেস ধরে আমরা 100 বছরের সামনের প্ল্যান করতে পারবো না। ওকে, এরপর আরেকটা হচ্ছে যে স্যাম্পল ইজেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং স্যাম্পল ইজ টু স্মল, এই এরর দুটিও খুব কমন। যেমন কোথাও যদি বলা থাকে ফ্রেঞ্চ ওমেন ইন দেয়ার 80s কিছু একটা করেছে যার ফলে অন্য কারো কিছু একটা করতে হবে। এখন এটা মোটেও কোনো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল না যে ফ্রেঞ্চ ওমেন, একে তো ওমেন, তার মধ্যে ফ্রেঞ্চ এবং তাদের বয়স হচ্ছে 80-র বেশি, তারা কিছু করলে সেটাকে অবশ্যই আমরা অন্য কারোর জন্য রেফারেন্স ধরতে পারবো না। আরেকটা হচ্ছে যেমন এ স্টাডি অফ 120 এল্ডারলি হসপিটাল বাউন্ড পিপল। আমরা যদি 120 জন এল্ডারলি হসপিটাল বাউন্ড পিপলের উপর কোনো স্টাডি করি, সেই স্টাডি দিয়ে কিন্তু আমরা জেনারেল পিপলের জন্য কোনো থিওরি দিতে পারবো না। সুতরাং তখন আমরা বলবো স্যাম্পল ইজন্ট রিপ্রেজেন্টেটিভ। আরেকটা হচ্ছে স্যাম্পল ইজ টু স্মল। যেমন আগের এক্সাম্পলটাই ধরি যে স্টাডি অফ 120 এল্ডারলি হসপিটাল বাউন্ড পিপল। 120 এল্ডারলি হসপিটাল বাউন্ড পিপল, 120 জন আসলে কোনো একটা স্টাডির জন্য গুড এনাফ সংখ্যক পিপল না। সুতরাং আমরা 120 জন যখনই থাকবে আমরা বলবো উই কুড ইনকর্পোরেট মোর পিপল ইন দ্য স্টাডি। সুতরাং আমাদের এভাবে লিখতে হবে যে উই হ্যাভ টু পয়েন্ট আউট দ্যাট দ্য স্টাডি শুড ইনক্লুড মোর স্যাম্পলস। আরও কিছু এরর আছে, যেমন হচ্ছে যদি উপরে যেমন এখানে একটা কথা লেখা আছে রিসার্চার্স হ্যাভ নোটেড দ্যাট ক্যাটস দ্যাট ইট প্রিমিয়াম ক্যাট ফুড হ্যাভ হেলদিয়ার কোটস অ্যান্ড লেস শেডিং। বলছে রিসার্চাররা ফাউন্ড করছে যে যেসব বিড়াল প্রিমিয়াম ক্যাট ফুড খায় তারা হেলদিয়ার কোটস এবং তাদের শেডিং কম হয়। ওয়াইল প্রিমিয়াম ক্যাট ফুড কস্ট মোর, আমাদের প্রিমিয়াম ক্যাট ফুডের কস্টটা বেশি। দ্য টাইম সেভ ক্লিনিং আপ পেট হেয়ার ফ্রম ফার্নিচার রাগস মেক প্রিমিয়াম ক্যাট ফুড এ ওয়াইজ চয়েস। তো বলা হচ্ছে যদিও প্রিমিয়াম ক্যাট ফুড এর দাম বেশি, কিন্তু যেই টাইম আমাদের পেট হেয়ার এই শেডিংয়ের জন্য ফার্নিচার এবং রাগস থেকে সরাইতে হয় সেটার জন্য প্রিমিয়াম ক্যাট ফুড একটা গুড চয়েস। এখানে একটা প্রশ্ন আছে যে প্রথমে আমি নাথিং ইজ কোয়ান্টিফাইডটা বলি যে নাথিং ইজ কোয়ান্টিফাইড, এখানে কোনো কিছুই সংখ্যা দিয়ে বলা না।
সুতরাং শুধু কথা বলা যে লেস শেডিং, কত লেস শেডিং, হেলদিয়ার কোর্স, কেমন হেলদিয়ার কোর্স, কিছুই বলা নেই, কোনো সংখ্যা দেওয়া নেই। সো দ্য অ্যাবোভ আর্গুমেন্ট সেজ মেনি থিংস দ্যাট ইজ নাইস টু হেয়ার বাট নাথিং ইজ কোয়ান্টিফাইড, এটা আমরা লিখতে পারি। আরেকটা হচ্ছে কোরিলেশন ডাজ নট ইকুয়াল কজেশন, জাস্ট বিকজ টু থিংস হ্যাপেন অ্যাট দ্য সেম টাইম, যেমন প্রিমিয়াম ক্যাট খাচ্ছে আবার হেলদিয়ার কোর্স এবং লেস শেডিং আসছে, এই দুইটা মানে যে একটার কারণে একটা হচ্ছে তা কিন্তু বলা যায় না। এমন হতে পারে যে যখন তারা প্রিমিয়াম ক্যাট ফুড খাচ্ছিল ওই সময় তাদের জন্য একটা ভালো শ্যাম্পু ইউজ করা হচ্ছিল গোসলে, যেটার কারণে ওই ক্যাটগুলোর হয়তো লেস শেডিং হচ্ছিল, সেটা কিন্তু এখানে বলা নেই। সুতরাং কোরিলেশন ডাজ নট ইকুয়াল কজেশন। আরেকটা যেটা এরকম আমরা দেখতে পাই সেটা হচ্ছে রিয়েল নাম্বারস ভার্সেস পার্সেন্ট। আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে 40%, ধরেন আমাদের প্রথম প্রশ্নে লেখা 40% এবং আরেক জায়গায় লেখা 20%। আসলে আমাদের 40% মানে যে সেটা বড় তা না। 40% যদি আমাদের 100-র উপরে হয় তাহলে এটা হবে 40, আর 20% যদি আমাদের হয় 500-র উপরে তাহলে আমাদের হবে 100। সুতরাং আমাদের বুঝতে হবে যে টোটাল যে নাম্বার সেটার উপর কতটুকু ইফেক্ট করছে। অর্থাৎ রিয়েল নাম্বার হচ্ছে আমাদের টোটাল নাম্বারের উপর ডিপেন্ড করবে, আর পার্সেন্ট হচ্ছে আমাদের জাস্ট টোটাল নাম্বারের একটা পোর্শনের কথা বলছে। সুতরাং পার্সেন্ট বেশি মানেই যে আসলে ভালো তা না, এই জিনিসটা আমাদের প্রশ্নে অনেক সময় ভুল করা থাকবে, সেটা নজরে রাখতে হবে। আরো যেমন কিছু ফ্লজ আছে, হাজার হাজার এই ধরনের ফ্লজ আছে, যেমন কোনো কিছু আগে কেমন ছিল সেটা বলা। যেমন আমাদের এখানে হয়তো একটা এক্সাম্পল দেওয়া যে যেখানে প্রেজেন্ট বা ফিউচারকে প্রেডিক্ট করা হয়েছে কিন্তু আমাদের পাস্ট কেমন ছিল সেটাই বলা নেই। তো আমাদের এই ধরনের ক্ষেত্রেও কেয়ারফুল হতে হবে। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে just because two things alternate cause, just because two things happen in a certain order does not mean one cause the other. মনে করি যে আমাদের বলা হলো যে একটা পার্ক আছে, সেই পার্কে কোনো ইয়াং ছেলেরা পার্টি করেছে এবং পরের দিন সকালে ওইখানে অনেক ময়লা পাওয়া গেছে। এখন এখানে যদি আমি বলি যে ইয়াং ছেলেরা রাতে পার্টি করার জন্য পরের দিন ময়লা পাওয়া গেছে, তাহলে হয়তো আপাত দৃষ্টিতে আমাদের উক্তিটা সঠিক মনে হবে, কিন্তু আমাদের আর্গুমেন্টের অ্যানালাইজের ক্ষেত্রে আমাদের এখান থেকে ভুল বের করতে হবে। এমন কি হতে পারে না যে পার্কের ময়লাটা ছেলেরা পার্টি করার আগে অন্য কেউ ফেলে গিয়েছে, ওরা হয়তো রাত 3টায় পার্টি করতে আসছে, রাত 12টায় হয়তো এই ময়লাগুলো অন্য কেউ ফেলে গেছে। সুতরাং ইয়াং ছেলেরা পার্টি করার ফলেই যে সকালে ময়লা পাওয়া গেছে সেটা কিন্তু আসলে আমরা বলতে পারি না। সুতরাং আমাদের অল্টারনেট কজের কথা চিন্তা করতে হবে, এবং হাউ ওয়াজ ইট বিফোরও আমরা একই উদাহরণ দিয়ে দিতে পারি। সুতরাং এতক্ষণ আমরা বললাম সাম কমন ফ্লজ টু ওয়াচ ইন আর্গুমেন্টস, যেমন আমরা মোট 13 থেকে 14 ধরনের ফ্লজ বলেছি, এর মধ্যে 4-5টা আমাদের প্রতিটা আর্গুমেন্টে থাকবে, যেমন হাউ ওয়াজ ইট বিফোর, অল্টারনেট কজ, রিয়েল নাম্বারস ভার্সেস পার্সেন্ট, correlation does not equal causation, nothing is quantified, sample isn't representative, sample is too small, short term versus long term, troubled analogy, what is writer's motivation, predicting future, extreme language, skill and will problem, unjustified assumptions. ওকে, এখন আমরা আসি যে কিছু স্ট্র্যাটেজির ক্ষেত্রে। যেমন আমাদের অলওয়েজ বলতে হবে যে আর্গুমেন্টটাকে কিভাবে ইমপ্রুভ করব। ডোন্ট ফরগেট টু স্টেট দ্য ইমপ্রুভমেন্ট। সেটা আমরা কিভাবে করবো, জাস্ট ফ্লটাকে ফ্লিপ করবো, জাস্ট ফ্লিপ দ্য ফ্ল অ্যারাউন্ড। যেমন নাথিং ইজ কোয়ান্টিফাইড, এটা যদি একটা ফ্ল হয় তাহলে আমরা ইমপ্রুভমেন্টের জন্য লিখবো দ্য আর্গুমেন্ট ক্যান বি ইমপ্রুভ বাই কোয়ান্টিফাইং সাম এক্স ওয়াই অ্যান্ড জেড। যদি আমাদের ফ্ল হয় পসিবল অল্টারনেটিভ কজেস, তাহলে আমরা লিখবো দ্য রাইটার শুড প্রেজেন্ট এ থরো ইনভেস্টিগেশন দ্যাট উড রুল আউট দ্য অল্টারনেট কজ। রাইটার জন্য এমন কিছু লেখে যাতে অল্টারনেট কজটা রুল আউট হয়ে যায়। আরেকটা হচ্ছে নো কন্ট্রোল গ্রুপ ওর ইনকারেক্ট স্যাম্পল গ্রুপ, যে আমাদের স্যাম্পল গ্রুপটা ইনকারেক্ট or representative না, তখন লিখবো দ্য আর্গুমেন্ট ক্যান বি স্ট্রেংথেনড বাই কন্ডাক্টিং এ নিউ স্টাডি। এই হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট লেখার স্টাইল, জাস্ট ফ্লিপ দ্য ফ্ল অ্যারাউন্ড। আর্গুমেন্টে আরো কিছু বেসিক টিপ হচ্ছে যে আমাদের সবসময় স্পেসিফিক ইনস্ট্রাকশনের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া সেগুলো 1-2 লাইন দিয়ে ঢুকাই দিতে হবে ইস্যু টাস্কের মতোই। এবং ব্রেন স্টর্মিং এর জন্য আমাদের অ্যারাউন্ড 3 থেকে 4 মিনিট খরচ করতে হবে, বা ম্যাক্সিমাম 5 মিনিট, খুব বেশি হলে 6-7 মিনিট, এর বেশি যেন না হয়। 6 to 7 মিনিটসের বেশি হলে আমরা আসলে লেখার কোনো সময়ই পাবো না।
আমাদের অন্তত 3 থেকে 4টি লজিক্যাল ফ্লজ ধরাই দিতে হবে আর্গুমেন্ট, এবং প্র্যাকটিস ব্রেনস্টর্মিং ফ্রম দ্য, এবং আমাদের যে ব্রেনস্টর্মিং আছে যে বিভিন্ন একটা আর্গুমেন্ট থেকে তার ফ্লজগুলো বের করা, সেই ব্রেনস্টর্মিং আমাদের অ্যাভেলেবল ইটিএস এর ওয়েবসাইট থেকে বের করতে হবে বা দেখে নিতে হবে। স্ট্রাকচার, আমাদের আর্গুমেন্ট এসের স্ট্রাকচার ইস্যু এসের মতোই। প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে এবং ইন্ট্রোডাকশন এক প্যারার হবে, সেখানে আর্গুমেন্টটা আমাদের রিস্টেট করতে হবে এবং সাবধানে করতে হবে, কপি পেস্ট করা যাবে না, এগুলো সব ইস্যুর মতোই। এবং আমাদের এইখানেই নিজেদের যে টেক বা অবস্থান আছে, টেক অফ দ্য আর্গুমেন্ট, সেটা এস্টাবলিশ করতে হবে। এবং আমাদের থ্যাঙ্কফুলি এখানে পজিটিভ কিছু না, অলওয়েজ টেক অফ দ্য আর্গুমেন্ট হবে নেগেটিভ, উইচ উইল অলওয়েজ বি নেগেটিভ। এরপর বডিতে আমরা ফ্লসগুলো লিখব। বডি হবে আমাদের 2 থেকে 4 প্যারাগ্রাফস এবং অ্যাটলিস্ট 3 প্যারাগ্রাফ শুড বি রিটেন। রাইট অ্যারাউন্ড 1 প্যারাগ্রাফ ফর ইচ ফ্লস, আমাদের ইচ ফ্লসের জন্য একটা প্যারাগ্রাফে ম্যাক্সিমাম 2টা ফ্ল লিখব, এর বেশি না। ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম অন ওয়ান পয়েন্ট, আমাদের সময় শেষ হয়ে যাবে নাইলে। বডিতে আরও হচ্ছে যে আমাদের সবসময় ইমপ্রুভমেন্টের কথা বলতে হবে। ইমপ্রুভমেন্টের কথা আমরা কিভাবে বলবো? অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্টের কথা আমরা 3টা জায়গায় বলতে পারি, আমরা এর যে কোনো একটা ফলো করব। যেমন প্রথম হচ্ছে ইচ টাইম ইউ মেনশন এ ফ্ল ফলো ইট আপ উইথ এ ফিক্স। আমরা একটা ফ্ল লিখলাম প্যারাগ্রাফের শুরুতে 2 লাইনে, তারপর তার একটা ফিক্স লাস্ট লাইন লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট লেখা একটা স্টাইল, এই স্টাইলটা খুব ভালো আমার মতে। দ্বিতীয় একটা স্টাইল হচ্ছে ফলো আপ উইথ ওয়ান বডি প্যারাগ্রাফ অন অল দ্য ইমপ্রুভমেন্ট। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দিলাম, তারপর 3 প্যারাগ্রাফে 3টা ফ্ল দিলাম, তারপর আমরা 5th প্যারাগ্রাফে একটা মানে প্যারাগ্রাফ রাখলাম শুধু ইমপ্রুভমেন্ট লেখার জন্য। এই আইডিয়াটা আমার মতে 1 নাম্বার আইডিয়াটার চেয়ে একটু বেশি ল্যাবরেটরি হয়েছে, কারণ ইমপ্রুভমেন্টের জন্য একটা প্যারাগ্রাফ লেখাটা ঠিক লজিক্যাল না এক্ষেত্রে। 3 নাম্বার ওয়ে হচ্ছে সেভ দ্য কনক্লুশন টু স্টেট অল দ্য ইমপ্রুভমেন্টস। আমাদের যত ইমপ্রুভমেন্ট আছে সেগুলো আমরা কনক্লুশনে বলবো যে এই ফ্ল আছে, সুতরাং আমরা এই কাজ করলে ইমপ্রুভমেন্ট হবে। এটাও একটা ভালো উপায়। আমার মতে নাম্বার 1 এবং নাম্বার 3 যে কোনো একটা আমরা চাইলে ফলো করতে পারি। কনক্লুশনে আমাদের রিসামারাইজ ইউর পজিশন, আমাদের পজিশন রিসামারাইজ করতে হবে, ইনসাইট কিছু করতে হলে করব, যদি ডাউটে থাকি কনক্লুশন শর্ট করব, এবং এটাকে খুব বেশি লেন্দি বা রিপিটেটিভ করা যাবে না। এখন আমাদের স্টাইল পয়েন্টস, এটা হচ্ছে ইস্যুর মতোই, শুধু প্রথমটা আলাদা। প্রথমটা আমাদের হচ্ছে ডিবেট টিম পারসুয়েশন ট্যাকটিক্স। আর্গুমেন্টে যেহেতু আমাদের ফ্ল দেখাতে হবে কোনো একটা আর্গুমেন্টের, তো এখানে আমরা যদি আগে ডিবেট করে থাকি তাহলে সুবিধা হবে। এবং ডিবেট করার সময় আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা চাবো যে লজিক্যালি অন্যের বলা কোনো কথাকে আমাদের কন্ট্রাডিক্ট করতে হবে, তার ফ্ল বের করতে হবে, তাহলে আমাদের ওই ট্যাকটিক্সে আগাতে হবে। এছাড়া ভ্যারিড ডিকশন, টোন, ভ্যারিড সেন্টেন্স স্ট্রাকচার, ট্রানজিশনস, জিআরই, ভোকাবুলারি, এগুলো আমাদের এই 5টা আমাদের ইস্যু টাস্কের মতোই হ্যান্ডেল করতে হবে। এটা হচ্ছে আমাদের ইটিএস থেকে পাওয়া একটা স্যাম্পল অ্যান্সার, যেটা 6 স্কোর করেছে। আমরা খুব ভালো করে দেখছি এটা একটা ইন্ট্রোডাকশন আছে, কনক্লুশন আছে এবং মাঝে 3টা প্যারাগ্রাফ আছে, যেখানে সে প্রত্যেকটা ফ্ল ধরে দিচ্ছে। এএসএ স্কোর করেছে 3। এএস এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে হয়তো এস এর আইডিয়াটা খুব ভালো ছিল, লজিকটা খুব ভালো ছিল, তাই সে 3 পেয়েছে, কেননা তার লেখার স্টাইল ছিল বাজে। তার স্ট্রাকচারে সে ইন্ট্রোডাকশন লেখেনি, কনক্লুশন লেখেনি এবং শুধু একটা প্যারাগ্রাফে সব লিখেছে। সুতরাং সে হয়তো, যদি আমার মনে হয় যে শুধু ইন্ট্রোডাকশন, কনক্লুশন এবং বডিগুলো আলাদা লিখতো, তাহলে তার এই সেম লেখা দিয়ে সে স্কোর করে ফেলতো 4 অ্যাটলিস্ট।